আইসিইউর রুমে উচ্চ শব্দে ফোনের রিংটোন রাখা নিষিদ্ধ। ওটিআর আইসিইউতে থাকার ফলে ফোনটা ওর কাছে রাখছে না। তবে সত্যি বলতে প্রত্যয় ইচ্ছে করে তুয়ার সঙ্গে যোগাযোগ করছে না, কারণ কল করলেই তুয়া মন খারাপ করবে অথবা সে কাঁদবে। তুয়ার কান্না শুনে প্রত্যয় ওর মনটাকে শান্ত রেখে কাজ সারতে পারবে না, তাই সে ভেবেছে ফিরে তুয়ার একেবারে অভিমান ভাঙবে। বিকেলে তুয়ার আব্বু আম্মু ছাদে বসে গল্প করছেন। ওনারা প্রত্যয়ের খোঁজ নেওয়ার জন্য কল করলেন, কিন্তু ফোন বন্ধ পেলেন। ওনারা তুয়ার সঙ্গে কথা বললেন এবং মেয়ে ওখানে ভালো আছে শুনে খুশি হলেন। তুয়া কষ্টে পেলেও হাসি মুখে মা বাবার সঙ্গে কথা বলল। তারপর প্রত্যয়ের ছবির দিকে তাকিয়ে বলল, আপনাকে লাঠিমের মতো না ঘোরাতে পারলে আমিও তোয়া নই। কথাটা বললে তুয়া মন ভার করে জানালার পাশে বসলো। চাঁদ আমসত্ত্ব খেতে খেতে তুয়ার পাশে বসে গান ধরলো। কোথায় গেলেন, কোথায় গেলেন? ও ভাসুরগো, আপনার বউটা কেঁদে চোখ দুটো বন্যা বানাইছে। তুয়া চাঁদের বেসুরে গান শুনে ফিক করে হেসে দিল। চাঁদ ওর হাতের আমসত্ত্ব মুখে পড়ে তুয়ার দিকে তাকিয়ে বলল, ইয়মকে কেবল জ্বালিয়ে আসলাম, যদিও থাপ্পড়ও দিল তবু সেই শান্তি লাগছে। কথাটা বলে চাঁদ নিজেই হাসলো। তুয়াও চাঁদের সঙ্গে তাল মিলালো। তারপর দুজন ছাদে গেল। প্রত্যয়ের আম্মু তেল নিয়ে ওদের পেছনে গেলেন। পাশের বিল্ডিং এর কয়েকটা ভাবি গল্প করছিলেন। প্রত্যয়ের আম্মু ওনার সঙ্গে কথা বলতে বলতে চাঁদ তুয়ার চুল দিয়ে তেল দিয়ে বিনুনি করে দিল। তুয়ার চাঁদ মিটিমিটি হেসে প্রত্যয়ের আম্মুর চুলে তেল দিয়ে বিনুনি করছে। একটু পরে প্রত্যয়ের আব্বু এসে প্রত্যয়ের আম্মুকে দেখে উচ্চ শব্দে হেসে দিলেন। উনাকে হাসতে দেখে প্রত্যয়ের আম্মুর হাসির কারণ জানতে চাইলেন। তুয়া চাঁদ সহ ভাবিটাও শব্দ করে হাসছে। প্রিয়ম ছাদের দরজায় দাঁড়িয়ে এসব দেখছে। ওর আম্মুর ছবি তুলে উনাকে দেখালেন। চাঁদার তুয়া উনাকে দুপাশে দুটো বেনুনি করে দিয়েছে। গল্পের তালে ব্যাপারটা উনি খেয়ালই করেননি। উনি পেছনে ঘুরে কাউকে পেলেন না, ততক্ষণে ওরা দৌড়ে পালিয়েছে। ইচ্ছে আজকেও আবার প্রত্যয়দের ফ্ল্যাটে এসেছে। বেশ কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে মন খারাপ করে ইচ্ছে চলে গেল। ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ওর আম্মুকে গিয়ে বলল, ওলা কোথায়, কবে আসবে? ইচ্ছের আম্মু ইচ্ছের চোখ মুছে দিয়ে বললেন, ওরা চলে আসবে মা। ইচ্ছে উবুর হয়ে শুয়ে মুখ থেকে কাঁদতে লাগলো। ইচ্ছের আম্মু খাওয়াতে গেলে ইচ্ছে জেদ করে সব ভাত মেঝেতে ফেলে দিল। এতটুকু মেয়ের এত জেদ ওনারও আর সহ্য হচ্ছে না। প্রত্যয়রা যাওয়ার পর থেকে ইচ্ছে ওনাকে একটু বেশি জ্বালাচ্ছে। কালকে রাতেও একটু ঘুমাতে দেয়নি। চোখ বন্ধ করলে চোখে গুঁতো মেরে বলছে, আম্মু ঘুমাচ্ছে। ইচ্ছের এত জ্বালাতন সহ্য করতে না পেরে ইচ্ছের আম্মু রেগে ইচ্ছেকে কয়েকটা মারলেন। মার খেয়েও ইচ্ছে চিৎকার করে বলছে, পুত্তয় পিউম দাপ। মার খেয়ে ইচ্ছে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেল। তবুও তার একটাই কথা, সে প্রত্যয় আর প্রিয়মের কাছে যাবে। মেয়েকে মেরে ইচ্ছের আম্মু নিজেই কেড়ে দিলেন। রেগে মারতে গিয়ে ঠোঁটে লেগে গেছে। উনিও ইচ্ছে করে মারেননি। একটু পরে রনিতে এসে ইচ্ছেকে কোলে তুলে ইচ্ছের ঠোঁটে অয়েনমেন্ট লাগিয়ে দিয়ে রেগে বলল, আর একবার বাচ্চাটাকে এভাবে মারলে তোর খবর আছে। ইচ্ছের আম্মু কেঁদে বলল, সারাটা দিন জ্বালিয়ে মারে আমাকে, ভাতটুকু শান্তিতে খেতে দেয় না। ওর জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। রনির দাঁতে দাঁত চেপে বলল। পাখি ডাকা স্নিগ্ধ সকালে তুয়া ছাদে গিয়ে দাঁড়ালো। বিশুদ্ধ বাতাসে চারপাশ চোখ বুলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছে। এত সকালে মানুষজন, গাড়ি ঘোড়া, চেঁচামেচি হট্টগোল নেই, শুধু আছে একরাশ নিস্তব্ধতা। প্রত্যয়ের আম্মু নামাজ পড়ে ছাদে এসেছে গাছে পানি দিতে। তুয়াকে দেখে উনি মুচকি হেসে বললেন, একা একা ছাদে কি করছিস? তুয়া ঘাড় ঘুরিয়ে উনাকে দেখে মুচকি হেসে বলল, পাখিদের কাছে তোমার ছেলের নামে অভিযোগ জানাচ্ছি, আর আকাশকে বলছি তাকে ফিরে আসার কথা মনে করিয়ে দিতে। তুয়ার কথা শুনে উনি গাছে পানি দিতে দিতে বললেন, তা পাখি আর আকাশ কি খবর পৌঁছে দিয়েছে? তুয়া মুখ ভার করে ঠোঁট উল্টে বলল, তা তো দিয়েছি। প্রত্যয়ের আম্মু হেসে তুয়ার মাথায় হাত রেখে বললেন, আমার ছেলের উপর অভিমান করিস না।
দেখবি সে দ্রুত ফিরে আসবে। তুয়া প্রত্যুত্তরে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। অভিমান করতে আমার বইয়ে গেছে। তুয়ার কথা উনি উচ্চ শব্দে হেসে বললেন। তাহলে প্রত্যয়কে আসতে নিষেধ করি। তুয়া দোলনাতে বসে অভিমানী গলায় বলল। হ্যাঁ, এখন তা তো করবেই। আর আমি কে? আমার কথা হয়তো ওর মনেও নেই। তুয়ার কথা শুনে প্রত্যয়ের আম্মু হেসে বললেন। আমার ছেলেটাও হয়তো ওখানে তোর জন্য ছটফট করছে। চিন্তা করিস না, কাজ শেষ করে দ্রুত চলে আসবে। এসব নিয়ে কথা বলতে বলতে প্রত্যয়ের আম্মু তুয়াকে নিয়ে নিচে চলে গেলেন। কালকে প্রত্যয়ের সঙ্গে কথা বলে প্রিয়ম সারারাত মেঝেতে বসে কাটিয়েছে। রাতের আধারে ওর জীবনের কিছু অপ্রাপ্তির হিসাব মিলিয়েছে। প্রিয়ম বেড়াতে যাওয়ার আগে তুয়াকে ওর মনের কথা জানিয়েছিল। নীল রঙের চিরকুটে ভালোবাসার কথা লিখে ইচ্ছের হাতে পাঠিয়েছিল, কিন্তু ইচ্ছে সেটা তুয়াকে দেয়নি, বরং নিজের কাছে রেখে দিয়েছিল। তুয়া চিরকুট দেখে ইচ্ছেকে জিজ্ঞাসাও করেছিল ওর হাতে এটা কিসের চিরকুট, কিন্তু প্রিয়ম দিয়েছে বলে ইচ্ছে চিরকুটটা তুয়াকে ধরতেও দেয়নি। পরে খেলার ছলে ইচ্ছে চিরকুটটাই হারিয়ে ফেলেছে। প্রিয়ম চাঁদকে নিয়ে আসার পর ইচ্ছেকে আড়ালে জিজ্ঞাসা করেছিল চিরকুটের কথা, কিন্তু ইচ্ছে বলেছিল ওটা আমাকে দিচ্ছ, আমি তো আপুকে দিব কেন? প্রিয়ম তখনই বুঝেছে ইচ্ছে তুয়াকে চিরকুটটা দেয়নি, আর তুয়াও জানতেও পারেনি ওর মনের কথা। প্রিয়ম এজন্যই বাসের সিটে হেলান দিয়ে তুয়ার উত্তর জানার কথা বলছিল, আর পরের জার্নিটা একলা নয় তুয়াকে নিয়ে দোকলা করতে চেয়েছিল। কিন্তু প্রিয়মের সব ভাবনা, ইচ্ছে, স্বপ্ন, ভালোবাসা এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে চাঁদের আগমন হলো ওর জীবনে, আর সবটা ধীরে ধীরে বদলেও গেল। তুয়া হয়তো আর জানবেও না প্রিয়ম আড়ালে আবড়ালে ওকে প্রচন্ড ভালোবেসেছিল, আর এখনো বাসে। রনিতার পলক সকালে একসঙ্গে খেতে বসেছে। আজকে পলকের খুশি যেন আর ধরছে না। সে বেশ কিছুদিন ধরে ওর বাবাকে দেখার বায়না ধরেছে। এজন্য রনিত 2 দিনের ছুটি নিয়ে পলককে ওর বাবাকে দেখাতে নিয়ে যাবে। 2 দিন থাকতে পারবে শুনে পলক তো খুশিতে লাফিয়ে উঠল। পলকের অবস্থা দেখে রনিত হেসে বলল। লাফিয়ে পা ভেঙে ফেলো না, তখন কিন্তু আর যাওয়া হবে না। গল্প করতে করতে দুজনে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল। যথাসময় দুজনে পৌঁছে সবার সঙ্গে কুশল বিনিময় করলো। রনিত পলকের রুমে চলে গেল, আর পলক সবার সঙ্গে গল্পে মেতে উঠল। অনেকদিন পর সে বাড়িতে এসেছে, তাই গল্পের ঝুলি নিয়ে বসেছে। জামাইয়ের আপ্যায়নের কথা ভেবে পলকের বাবা বাজারে গেলেন, আর ওর মা রান্নাঘরে চলে গেল। তখন কথার ছলে পলকের ভাবি হাসতে হাসতে খোঁচা মেরে বলল। তা কয়দিনের জন্য আসলে গো ননদিনী? 1 সপ্তাহ নাকি 1 মাস? পলকের মুখের হাসিটা মিলিয়ে গেল। ভাবি পলককে চুপ থাকতে দেখে আবারও হেসে বললেন। বেশি দিন থাকার জন্য বরকে নিয়ে এসেছো নাকি? আমি ভেবেছিলাম বাপের বাড়ি যাব, তোমার জন্য আর যাওয়া হলো না। বিয়ের পর বাবার বাড়িতে দিন গুনে আসতে হয় পলকের জানা ছিল না। পলক ঢোক গিলে ছলো ছলো চোখে ওর ভাবিকে বলল। না ভাবি, আজকে বিকেলেই চলে যাব, কালকে তুমি তোমার বাবার বাড়ি যেও। পলকের ভাবে কথাটা শুনে যেন খুব খুশি হলেন। পলক মুচকি এসে আড়ালে চোখ মুছে রুমে গিয়ে রনিতকে বলল। অনেকদিন পর এলাম, কিন্তু এখানে এসে আর মন টিকছে না। আজকে বিকেলেই চলে যাব, আমার নিজের সংসারই ভালো। রনিত পলকের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে বলল। যেমনটা বলবেন মহারানী। পলক কথাটা শুনে জোরপূর্বক হেসে রুম ত্যাগ করলো। রনিত কিছুক্ষণ আগে রুম থেকে বের হতে গিয়ে পলকের ভাবির কথাটা শুনেছে। সে ভেবেছিল কোনো বাহানা দেখিয়ে পলককে নিয়ে চলে যাবে, কিন্তু ওর কিছু বলার আগেই পলক খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা বাহানা হাজির করলো। তুরাক বাইকের চাবি হাতের আঙুলে ঘুরাতে ঘুরাতে নিচে নামছে। ইচ্ছে ওদের রুমের বাইরে ছোট্ট একটা টুলে বসে পুতুলের চুল আঁচড়ে দিচ্ছে। তুরাক ইচ্ছের গাল টেনে বলল। জান পাখি, তোমার মন খারাপ কেন? ইচ্ছে তুরাককে কিছু না বলে ওদের রুমে ঢুকে দরজা আটকে দিল। তুরাক হতবাক হয়ে ইচ্ছের দিকে তাকিয়ে ওর কাজে চলে গেল। ইচ্ছের আম্মু ইচ্ছেকে কোলে বসিয়ে নুডলস খাইয়ে দিলেন। ইচ্ছে কালকের মার খেয়ে ভয়ে টু শব্দ করলো না। জেদ না করে একদম ভদ্র মেয়ের মতো খেয়ে টিভিতে কার্টুন দেখতে বসলো। ইচ্ছের আম্মু অবাক হলেও কিছু বললেন না, বরং খুশিই হলেন। তবে মেয়ের মনে যে ভয়ের সৃষ্টি করেছেন
উনি একথা আন্দাজ করতেও পারলেন না। কিছু বললে আম্মু মারবে ভেবে ইচ্ছে নুডলসের ঝালের ঠোঁট জ্বালার কথাও বলল না, শুধু মারের ভয়ে পানি দিয়ে নুডলস গিলে খেলো। ইচ্ছে ওর বাবাকে কাছে পায় না। প্রত্যয় আর প্রিয়মের কাছে যা আবদার করে তারাও হাসি মুখে সেগুলো পূরণ করে। বাচ্চারা যাদের কাছে ভালোবাসা পায় তাদের কাছে যেতে চায়। ইচ্ছেরও ছোট্ট মনে প্রত্যয় আর প্রিয়মের জন্য একটা মায়া জন্মেছে, এজন্য তাদের কাছে যাওয়ার জন্য সে এতটা জেদ ধরেছিল। কিন্তু ওর কথাটা কেউ বুঝলই না, বরং মার খেয়ে ছোট্ট মনে ভয়ের সৃষ্টি হলো। প্রত্যয়ের স্যার এখন কিছুটা সুস্থ আছে, এজন্য প্রত্যয় অন্য ডক্টরদের সঙ্গে কিছু কথা বলে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। প্যারিসের লা ডিফেন্সে গিয়ে সে নিজের কাজ সেরে এয়ারপোর্টের দিকে রওনা হয়েছে। লা ডিফেন্স প্যারিসের প্রাণকেন্দ্র, আর এখানে রয়েছে বিলাসবহুল পণ্যের দোকান। এখানে বছরে প্রায় 1,70,00,000 পর্যটক বেড়াতে আসেন এবং কেনাকাটা করেন, আর এজন্য প্যারিসকে কেনাকাটার স্বর্গও বলা যায়। জার্নির সময়টুকু প্রত্যয় কারোর সঙ্গে যোগাযোগ করেনি। এত লং জার্নিতে সে বই পড়ে, কখনো তুয়ার ছবি দেখে, কখনো গেম খেলে, আবার কখনো ঘুমিয়ে কাটালো। তারপর দীর্ঘ জার্নি সমাপ্ত করে যথাসময়ে সে বাংলাদেশে পৌঁছালো। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে রাজশাহীর বাসে উঠে বসলো। রাজশাহীতে যাওয়ার ফ্লাইট আছে, তবে 4 ঘন্টা পর। ততক্ষণ অপেক্ষা করা সম্ভব নয়। প্রত্যয় বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসলো। একটু পরে বাস তার নিজস্ব গতিতে চলতে শুরু করলো। ওর 2 সিট পরে একটা বাচ্চা একটাই গান অনবরত বাজিয়েই যাচ্ছে। কেউ বন্ধ করতে বললেই বাচ্চাটা চিৎকার করে উঠছে। এজন্য বাসের অনেকেই বিরক্ত হয়ে বাচ্চার দিকে তাকাচ্ছে। প্রত্যয় না বাচ্চার দিকে একবার তাকিয়ে কানে ইয়ারফোন গুজে বসে রইল। বাচ্চাটার দিকে তাকিয়ে হঠাৎ প্রত্যয়ের ইচ্ছের কথা মনে পড়লো। ফোন বের করে ইচ্ছের আম্মুকে বেশ কয়েকবার ফোন করলো, কিন্তু উনি ধরলেন না। তাই ফোনটা পকেটে রেখে প্রত্যয় চোখ বন্ধ করে মনে মনে বলল, ইচ্ছে মনে বোধ হয় মেলা তো কুবেইছে গো। কথাটা বলে প্রত্যয় মৃদু হাসলো। দুপুরে সবাই একসঙ্গে খেয়ে তুয়া রুমে গিয়ে ঘুমিয়েছে। আসরের আজানের সময় প্রত্যয়ের আম্মু তুয়াকে একবার দেখে গেলেন। কাজ কাম নেই, ডেকেই বা কি হবে ভেবে উনি চাচিদের বাসায় গেলেন। চাঁদ এক বাটি নুডলস নিয়ে টিভিতে সিরিয়াল দেখছে আর খাচ্ছে। প্রিয়ম ওর রুম থেকে চেঁচিয়ে ওর আম্মুকে বলল, আম্মু 1 মগ কফি দাও প্লিজ, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। প্রিয়মের চিৎকার শুনে চাঁদ ওর মুখে নুডলস পুড়ে বিরক্ত হয়ে বলল, এই বলদ খালি ষাঁড়ের মতো চিল্লাইতে জানে, আমার কাছে এসে একটু জানো মনু বলবে না? তা না, সারাটা দিন ন্যানা করবে, নয়তো আমাকে খ্যাস খ্যাস করতেই থাকবে। চাঁদ কফি বানানোর জন্য উঠতে গেল, তখন কলিং বেল বেজে উঠল। সে দরজা খুলে প্রত্যয়কে দেখে অবাক হয়ে বলল, ভাইয়া আপনি? প্রত্যয় মুচকি হেসে বলল, কেমন আছো চাঁদ? চাঁদ ভালো আছে বলে কে কোথায় আছে গড় গড় করে বলে হাফ ছাড়লো। তুয়ার কান্নার কথা সহ আরো খবরও প্রত্যয়কে জানিয়ে দিল। প্রত্যয় চাঁদের কথা শুনে হেসে ও রুমের দিকে পা বাড়ালো, আর চাঁদ প্রিয়মকে বকতে বকতে কফি বানাতে রান্নাঘরে চলে গেল। প্রত্যয় রুমে ঢুকে তুয়াকে ঘুমাতে দেখে মুচকি হাসলো, কিন্তু ডাকলো না। ওর শরীরে এখনো ধুলাবালি লেগে আছে, এজন্য আগে ফ্রেশ হয়ে আসলো। তুই একটা বালিশ জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। প্রত্যয় মিটিমিটি হেসে টাওয়াল বেলকনিতে মেলে দিয়ে তুয়ার পাশে গিয়ে শুয়ে পড়লো। তারপর কিছু একটা ভেবে প্রত্যয়ের মাথা ঝাঁকিয়ে ভেজা চুলের পানি তুয়ার ঘুমন্ত মুখের উপর ফেললো। তো বিরক্তিকর শব্দ করে নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। প্রত্যয় মিটিমিটি হেসে একই কাজ আবারও করলো। তুয়া রেগে চোখ খুলে প্রত্যয়কে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। তুয়া ভাবছে এটা সত্যি নাকি স্বপ্ন দেখছে, তবে সে মনে প্রাণে চাচ্ছে এটা যেন সত্যি হয়। তুয়ার মনে হচ্ছে সে বেশ কয়েক বছর পর প্রত্যয়কে দেখছে, তাই সে প্রত্যয়ের মুখ পানে তাকিয়েই আছে। তুয়াকে এভাবে তাকাতে দেখে প্রত্যয় তুয়ার নাক টেনে বলল, স্বপ্ন নয় পাগলি, সত্যি এসেছি। কথাটা শুনে তুয়া প্রত্যয়ের গলায় মুখ ডুবিয়ে কাঁদতে লাগলো। সে ভেবেছিল প্রত্যয়ের সঙ্গে কিছুতেই কথা বলবে না, কিন্তু প্রিয় মানুষটাকে দেখে সে নিজেকে সামলাতে পারল না, বরং অভিমান ভুলে তার বুকে নিজের জায়গাটা বুঝে নিল। আর প্রত্যয় মিটিমিটি হেসে তুয়াকে ওর বুকে আবদ্ধ করে নিল। প্রত্যয় মিটিমিটি হেসে তুয়াকে ওর বুকে আবদ্ধ করে নিল। আর তুয়া
কাঁদতে কাঁদতে প্রত্যয়ের বুকে মাথা রেখে আবারও ঘুমিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর প্রত্যয় তুয়াকে ভালোভাবে শুয়ে রুমের বাইরে গেল। বাবা মায়ের সঙ্গে দেখা করা দরকার। দেশে ফিরেই বউয়ের সঙ্গে ঘরবন্দি থাকাটা বড্ড বেমানান। আর এতক্ষণে ওর আসার খবরটা চাঁদ সবাইকে জানিয়েও দিয়েছে। প্রত্যয় ড্রয়িং রুমে গিয়ে ওর আব্বু আম্মুর সঙ্গে কুশল বিনিময় করলো। প্রিয়ম প্রত্যয়ের কথা শুনে সেও এসে প্রত্যয়ের পাশে বসলো। টুকটাক কথার মাঝে প্রত্যয়ের আম্মু সবাইকে হালকা নাস্তা দিয়ে বললেন। প্রত্যয় ওনার কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। প্রত্যয়ের আম্মু এসে সকালের ঘটনাটা প্রত্যয়কে জানিয়ে হাসলেন। তুয়ার এমন পাগলামির কথা শুনে প্রত্যয় মৃদু হাসলো। ছেলের মুখের হাসি দেখে প্রত্যয়ের আম্মু বললেন। প্রত্যয় বলল, সন্ধ্যার আজানের সময় তুয়া ঘুম থেকে উঠে মন ভার করে বসে রইল। সে সামনে প্রত্যয়ের ছবিটার দিকে তাকিয়ে অশ্রু ছড়াচ্ছে। পুরো রুমে চোখ বুলিয়ে প্রত্যয়কে না পেয়ে স্বপ্ন ভেবে সে কেটেই দিল। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে মুখ তুলে তাকালো। ছলছল চোখে তাকিয়ে দেখলো প্রত্যয়ের সম্মুখে দাঁড়িয়ে আছে। এটা তাহলে স্বপ্ন নয়, বরং সত্যি। তুয়া মনে মনে খুশি হলেও প্রকাশ না করে অভিমানে মুখ ঘুরিয়ে নিল। প্রত্যয় আলতো করে তুয়ার চোখ মুখ মুছে দিয়ে বাহুডোরে আবদ্ধ করে বলল, যা শাস্তি দেবে বিনা বাকি গ্রহণ করব। বলো কি শাস্তি দেবে? তুয়া প্রত্যয়ের বাহুডোর থেকে ছোটার চেষ্টা করলে প্রত্যয়কে শক্ত করে ধরে রাখলো। তুয়া অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, আমি তো কারো কেউ না, এখন ঢং করতে হবে না। প্রত্যয় মুচকি এসে তুয়ার দুই গালে হাত রেখে বলল, তোমাকে কারো কেউ হতে হবে না, তুমি আমার এবং আমার, তারপরেও আমার হলেই চলবে। কথাটা শুনে তুয়া চুপ হয়ে গেল। প্রত্যয়ের ফোন কল এসেছে, সে কথা বলতে লাগলো। আর তুয়া ফ্রেশ হয়ে রুমের বাইরে গেল। তবে তুয়ার মুখের দুষ্টু হাসি প্রত্যয়ের নজর এড়ালো না। তুয়া প্রত্যয়ের আম্মুর কাছে যেতেই উনি বললেন। চাঁদ হেসে তুয়াকে খোঁচা মেরে আস্তে করে বলল, রাতে পেন্ডিং কাজগুলো সম্পূর্ণ করতে হবে, তাই না আপু? তুয়া মাথা নিচু করে চাঁদকে একটা চিমটে কাটলো। প্রত্যয়ের আম্মু কথাটা শুনেও না শোনার ভান করে চুপ করে রইলেন। প্রত্যয় মাগরিবের নামাজ পড়ে ড্রয়িং রুমে ওর চাচা চাচিদের দেখে ওনাদের সঙ্গে কুশল বিনিময় করলো। সন্ধ্যার পরে প্রিয়ম প্রত্যয়কে বাইরে হাঁটতে যাওয়ার জন্য বলল। দুই ভাই একসঙ্গে বের হবে। তখন চাঁদ দাঁত বের করে হেসে প্রত্যয়কে বলল, ভাইয়া, আমার বাদাম খেতে মন চাচ্ছে, এখন না খেলে হার্ট অ্যাটাক করে মারা যেতেও পারি। প্রিয়ম বিরক্ত হয়ে চাঁদকে বলল, সারাদিন খাওয়া ছাড়া মাথায় আর কিছু আসে না? প্রত্যয় প্রিয়মকে থামিয়ে চাঁদকে বলল, আচ্ছা, তোমরা আমাদের সঙ্গে চলো। চাঁদ বাইরে যাওয়ার জন্য দৌড়ে তুয়াকে ডেকে আনলো। প্রত্যয় ওর আম্মুকেও ডাকলো, কিন্তু উনি যাবে না বললেন। ওরা চারজন বেরিয়ে একটা নিরিবিলি রাস্তায় হাঁটছে। চাঁদ আর তুয়া গল্প করতে করতে প্রত্যয় একটু সামনে হাঁটছে। রাতের ল্যাম্প পোস্টের হলুদ আলোতে সবাইকে দেখতে অন্যরকম লাগছে। তুয়া হাসতে হাসতে পেছন ফিরে প্রিয়মকে বলল, ভাইয়া, ল্যাম্পপোস্টের হলুদ আলোতে আপনাকে দেখতে জন্ডিসের পেশেন্টের মতো লাগছে। কথাটা বলে চাঁদ তুয়া আবারও একসঙ্গে হেসে উঠল। তুয়ার কথাটা শুনে দুই ভাই মৃদু হাসলো। এত জার্নি করে এসে প্রিয় মানুষগুলোর হাসি দেখে প্রত্যয়ের সব কষ্ট যেন ফিকে হয়ে গেছে। প্রিয়ম প্রত্যয়কে কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু সাহস পাচ্ছে না। প্রত্যয় ব্যাপারটা বুঝতে পেরে বলল, মেয়ে মানে একটু আহ্লাদি, অভিমানিনী, মায়াবী, চঞ্চলাময়ী। তাদের একটু ভালোবাসা পেলে তারাও ভালোবাসা দিতে কার্পণতা করে না। জীবনে কিছু কিছু ত্যাগ ভালো কিছু বই নিয়ে আসে। প্রিয়ম, জীবনকে আরেকটাবার সুযোগ দাও। একটা মেয়ে দায়িত্ব নিয়েছ, তাকে ভালো রাখার দায়িত্ব পালনে কোনো কমতি রেখো না। প্রিয়ম মুচকি এসে প্রত্যয়কে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি শুধু শুধু আমাকে দূরে সরিও না। প্রত্যয় প্রিয়মের পিঠে ভরসার হাত রাখলো। প্রিয়ম প্রত্যয়কে ছেড়ে চোখ মুছে মুচকে হাসলো। তারপর ওরা চাঁদ আর তুয়ার দিকে এগিয়ে গেল। পলক সেদিন বিকেলেই বাবার বাড়ি থেকে চলে এসেছে। বিয়ের পর শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, কোনোটাই পলকের আপন রইল না। তবে সে স্বামী নামক মানুষটাকে ভরসা করে বাঁচবে। আজ সকালে পলক ইচ্ছের আম্মুর সঙ্গে হসপিটালে গিয়েছিল, আর কাঙ্ক্ষিত রিপোর্ট থেকে জেনেছে সে মা হতে চাচ্ছে। এ কথা পলক রনিতকে ভয়ে বলতে পারছে না। রনিত অফিস থেকে ফিরে পলকের শুকনো মুখ দেখে জিজ্ঞেস করলো,
কি হয়েছে, মন খারাপ কেন? পলক জোরপূর্বক হেসে রনিতকে পানির গ্লাস এগিয়ে দিল। রনিত ওর হাত ধরে টেনে নিজের পাশে বসে সুন্দরভাবে আবার জিজ্ঞাসা করলো, বলো। পলক ভয় হাউমাউ করে কেঁদে উঠল। রনিত পলককে এভাবে কাঁদতে দেখে অবাক হয়ে বলল, না বলে বুঝবো কিভাবে? আচ্ছা যাই হোক, কথা দিচ্ছি বকা দিব না। পলক খেচকে তুলে কেঁদে বলল, আমি প্রেগনেন্ট। রনিত ভ্রু কুচকে পলকের দিকে তাকালো। কিছুদিন আগেও তো পলক বলল ওর পিরিয়ড হয়েছে, তাহলে ও প্রেগনেন্ট কিভাবে হয়? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।